ডিয়ার ডক্টর, গুড ইভিনিং। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান ফিরোজ। আর আমার পরিচয় হচ্ছে আমি FCPS পার্ট 2 ট্রেইনি। এখন আছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ক্যাজুয়ালটি ডিপার্টমেন্টে। সো আজকে আমরা যে টপিকসটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ইন্টার্ন এবং 5th ইয়ার স্টুডেন্টের জন্য একটা লাইক এ পিটফল। এখান থেকে স্যাররা অনেক কোশ্চেন করতে পছন্দ করে এবং এখানে বেশ কিছু ট্রিকি কোশ্চেন আছে যেটা আসলে পরীক্ষার সময় অনেক স্টুডেন্টরাই কিন্তু নার্ভাস হয়ে যায়। সো আমরা আসলে সেই অ্যাসপেক্ট গুলা নিয়েই আসলে আলোচনা করতে যাচ্ছি আজকে। তো আমাদের টপিকস হচ্ছে আজকে সার্জিক্যাল জন্ডিস। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে এই যে সার্জিক্যাল জন্ডিসটা কি? হোয়াট ইজ সার্জিক্যাল জন্ডিস? কিভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি? সো সার্জিক্যাল জন্ডিসকে আমরা আরো ২ টা নামে ডাকতে পারি। একটা হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিস and another is obstructive jaundice. সো যদি আমরা আরেকটু ডিটেইলস এ বলতে যাই যে আমরা জানি যে জন্ডিস আসলে ৩ ধরনের আছে। একটা হচ্ছে প্রি হেপাটিক, হেপাটিক অ্যান্ড পোস্ট হেপাটিক। সো যেটা প্রি হেপাটিক সেটা আমরা জানি যে এটা হিমোলাইসিস বা আদার্স এই ধরনের কজে হয়। আর যেটা হেপাটিক জন্ডিস সেটা মেইনলি আসলে হয় হচ্ছে লিভারের কোনো প্যাথোলজির জন্য। যেমন আমরা বলতে পারি যে হেপাটাইটিস। আর যেটা লিভারের পরে অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের কোনো কারণে হয়, অর্থাৎ biliary obstruction, সেটাকে আমরা বলবো হচ্ছে obstructive jaundice, অর্থাৎ বাইল ডাক্ট অবস্ট্রাকশন। নট অনলি বাইল ডাক্ট, এটা হতে পারে ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট অথবা এক্সট্রা হেপাটিক বাইল ডাক্টে যদি অবস্ট্রাকশন থাকে তখন আমরা সেটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হেপাটিক জন্ডিস বলি। তো এটাকে কেন সার্জিক্যাল জন্ডিস বলা হয়? এর কারণটা হচ্ছে যে এই পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস যে কারণগুলার কারণে হয়, সেই কারণগুলাতে সাধারণত ট্রিটমেন্ট হিসাবে সার্জারি প্রয়োজন হয়। যে কারণে এটাকে আপনারা বলতে পারেন যে আদর করেও সার্জিক্যাল জন্ডিস বলা হয়। ওকে? সো আমরা একবার ডেফিনিশনটা পড়ি। It is caused by a blockage of bile ducts that transport bile containing conjugated bilirubin out of the liver for excretion and usually require surgical intervention. ওকে, তো এই সার্জিক্যাল জন্ডিস আমাদেরকে বুঝতে হলে বিলিরুবিন মেটাবলিজম সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে। আমরা দেখি বিলিরুবিন মেটাবলিজমের ডিটেলস আমি আপনাদেরকে এখানে আলোচনা করব না। জাস্ট শুধু অবস্ট্রাকটিভ জন্ডিসে বিলিরুবিন কিভাবে চেঞ্জ হয় বা বিলিরুবিনের এখানে রোলটা কি, কি ধরনের বিলিরুবিন এখানে বেশি হয় এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ১ম এ যে জিনিসটা হয় এটা শুরু হয় হচ্ছে স্প্লিন থেকে। আমাদের বডির যে AZ বা ইফেট, আরবিসি গুলা আছে এগুলা কিন্তু আ স্প্লিনে এসে হিমোলাইসিস হয় এবং দেন ডিফারেন্ট আফটার আন্ডারগোইং ডিফারেন্ট স্টেজেস বিলিরুবিন কিন্তু তৈরি হয়। দেন বিলিরুবিন যখন তৈরি হয়, এই বিলিরুবিনটা লিভারে আসবে হচ্ছে বাই কনজুগেটিং উইথ অ্যালবুমিন। এটা একটা কোশ্চেন, কমন কোশ্চেন স্যাররা জিজ্ঞাসা করে। দেন লিভারে আসার পর এই বিলিরুবিনটা যেটা হয় সেটা হচ্ছে একটা কনজুগেশন প্রসেসের ভিতর দিয়ে যায় এবং এই কনজুগেশন কার সাথে হয়? সেটা হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড। গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে বিলিরুবিন যখন কনজুগেটেড হয় তখন এটাকে বলা হয় কনজুগেটেড বিলিরুবিন। দেন এই কনজুগেটেড বিলিরুবিনটা ভায়া বাইল এটা এক্সক্রিশন হয় থ্রু ফ্রম দ্য লিভার। কিভাবে? প্রথমে হচ্ছে biliary ক্যানালিকুলাই হয়ে এটা রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট হয়ে কমন হেপাটিক ডাক্ট হয়ে
কমন বাইল ডাক্ট, দেন এটা ডিউডেনাম, দেন এটা চলে যাবে হচ্ছে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে এসে কনজুগেটেড বিলিরুবিনের ফেট কি হয় এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা হয়, আমরা জানি যে আমাদের ইন্টেস্টাইনে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। তো এই ব্যাকটেরিয়াগুলো একটা এনজাইম তৈরি করে যেটাকে বলা হয় প্রোটিয়েজ। ইন প্রেজেন্স অফ দিস প্রোটিয়েজ এনজাইম, কনজুগেটেড বিলিরুবিন দেন কনভার্টেড হয়ে যাবে হচ্ছে ইউরোবিলিনোজেন। দেন এই ইউরোবিলিনোজের নরমালি 90% ইন্টেস্টাইন দিয়ে উইথ ফিসেস আমাদের বডি থেকে বের হয়ে যাবে। এখন বডি থেকে বের হয়ে যাওয়ার আগে এই ইউরোবিলিনোজেন কনভার্টেড হবে হচ্ছে স্টারকোবিলিনোজেন and then followed by স্টারকোবিলিন। আর 10% of the ইউরোবিলিনোজেন পোর্টাল ভেন হয়ে এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার চলে আসবে লিভারে। দেন লিভার থেকে এই ইউরোবিলিনোজেনের কিছু অংশ চলে যাবে ব্লাডে, তারপরে এটা ব্লাড ফ্লোর মাধ্যমে চলে যাবে কিডনিতে। কিডনিতে যেয়ে এই ইউরোবিলিনোজেনটা অ্যাজ ইউরোবিলিন এক্সক্রিটেড হয়ে যাবে। এটা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজমের নরমাল পাথওয়ে। এখন দেখেন, ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস সমস্যাটা কোথায় হয়? কনজুগেশনে কোনো সমস্যা নাই। কনজুগেশন অফ বিলিরুবিন ইজ নরমাল। বাট যেহেতু এখানে বাইল ডাক্টে অবস্ট্রাকশন আছে, সো এই কনজুগেটেড বিলিরুবিনটা ইন্টেস্টাইনে পৌঁছাইতে পারে না। যার ফলে এই ইন্টেস্টাইন এবং তার পরবর্তী ধাপগুলা হয় না। যার মানে স্টুলে কোনো স্টারকোবিলিনোজেন থাকে না এবং ব্লাডে কোনো ইউরোবিলিনোজেন থাকে না। কারণ যেহেতু ইন্টেস্টাইনে নাই, সেহেতু এটা এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার যে ব্লাডে যাবে সেটাও পসিবল হয় না। ওকে? তো এইখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের স্টুলের যে নরমাল কালার, যেটা হচ্ছে ব্রাউন, এই কালারটার কজ হচ্ছে আমাদের স্টুলে নরমালি যে স্টারকোবিলিনোজেন থাকে, দিস ইজ রেসপন্সিবল ফর নরমাল স্টুল কালার। সো এখানে কিন্তু একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, হোয়াই স্টুল ইজ পেল ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটার অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাব। যেহেতু অবস্ট্রাকশন, নো বিলিরুবিন in the intestine, so no starcobilinogen, so stool color normal আর থাকবে না, it will become pale. Okay, এখন আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কেন অবস্ট্রাকটিভ জন্ডিসে ব্লাডে কনজুগেটেড বিলিরুবিনই বাড়ে? সো আমরা যেহেতু বললাম যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কনজুগেশন প্রসেস ইজ নরমাল, দ্যাট মিন্স লিভারে কিন্তু কনজুগেশন হয়ে গেল, বাট এই কনজুগেটেড বিলিরুবিনটা এক্সক্রিশন হতে পারছে না। সো আলটিমেটলি এটা কিন্তু আস্তে আস্তে উইদিন দ্য লিভার এটা অ্যাকুমুলেশন হবে, দ্যাট কজেস অ্যান ইন্ট্রাহেপাটিক কোলিস্টাসিস, অ্যান্ড আলটিমেটলি যখন লিভারে অনেক কনজুগেটেড বিলিরুবিন জমে যাবে, এটা কিন্তু ব্যাকফ্লো হয়ে আবার ব্লাডে চলে যাবে। দ্যাট মিন্স আমরা তখন ব্লাডে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেশি পাবো। বাট ইন কেস অফ আমরা যদি ধরি যে প্রিহেপাটিক জন্ডিস, যেখানে হচ্ছে বিলিরুবিনটা লিভারে আসে, এসে কনজুগেশন কিন্তু হয়, বাট এত পরিমাণ বিলিরুবিন তৈরি হয় হিমোলাইসিসের কারণে যে লিভারের কনজুগেশন যে ক্যাপাসিটি এটা এক্সিড করে যায়। যার ফলে বিলিরুবিন কনজুগেশন হয়, ইন্টেস্টাইনে আসে, তারপরেও কিন্তু
এক্সেস বিলিরুবিন আনকনজুগেটেড রয়ে যায়, যেটা লিভার কনজুগেশন করতে পারে না, যে কারণে প্রিহেপাটিক জন্ডিসের ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন ব্লাডে বেশি থাকে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই সার্জিক্যাল জন্ডিসের কমন কজ কি কি আছে। তো এই কজ গুলাকে আমরা আসলে একটু ক্লাসিফাই করব একটু এভাবে, যে আমরা ৩ টা ভাবে এটাকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রালুমিনাল কজ, দ্যাট মিনস যে লুমেনের ভিতরে কোনো একটা কিছুর কারণে বাইল ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়েছে। এটা মেইনলি ২ টা কারণে হয়। একটা হচ্ছে মোস্ট কমন কজ, যেটা হচ্ছে স্টোন, অ্যান্ড অ্যানাদার যেটা হতে পারে সেটা হচ্ছে প্যারাসাইটস এর জন্য হতে পারে। এখানে আরো অনেক কজ থাকে, বাট আমি এখানে শুধুমাত্র আমাদের দেশের এক্সপেক্টেড যে কজ গুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলাই আপনাদেরকে বলছি। So most common cause of surgical jaundice is gallstone. Then intramural cause. Intramural cause means the pathology is in the wall of the bile duct. এক্ষেত্রে যেটা হতে পারে যে বাইল ডাক্টের ওয়ালে ইনফ্লামেটরি চেঞ্জ এর কারণে স্ট্রিকচার হতে পারে, এবং এই স্ট্রিকচারটা বিনাইন, এবং এর মেইন কজ হচ্ছে পোস্ট ইআরসিপি হতে পারে, অথবা ইনফ্লামেটরি কন্ডিশন অফ দা বাইল ডাক্ট, দ্যাট ইজ কোল্যাঞ্জাইটিস, এটার জন্য হতে পারে। আর ম্যালিগন্যান্ট কজ যদি আমরা বলি, তাহলে এটা হবে হচ্ছে ক্যান্সার ম্যালিগন্যান্সি অফ দা বাইল ডাক্ট, দ্যাট মিনস কোল্যাঞ্জিওকার্সিনোমা। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে এক্সট্রা মুরাল কজ, দ্যাট মিনস বাইল ডাক্ট অথবা ইন্ট্রালুমেনে কোনো ধরনের কোনো প্যাথোলজি নাই, প্যাথোলজি ইজ এক্সটার্নাল টু বাইল ডাক্ট। এটাকেও আমরা ২ টা ভাগে ভাগ করব, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। এখন বিনাইন একটা সিনড্রোমের কথা আমরা প্রায়ই শুনি, যে মিরিজি সিনড্রোম। এটা হচ্ছে এক্সট্রামুরাল কজের বিনাইন কজের একটা এক্সাম্পল। আর ম্যালিগন্যান্ট কজকে আমরা আসলে বলতে পারি মোস্ট কমন আমরা দেখি আমাদের সার্জিক্যাল ইউনিটে, যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। যেটা হয়, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এর মাসটা যখন বড় হয়ে যায়, এটা তখন এক্সটেন্সিভ কম্প্রেশন করে হচ্ছে সিবিডি কে, যার ফলে কিন্তু বাইল ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়ে যায়, এবং আলটিমেটলি কিন্তু সার্জিক্যাল জন্ডিস ডেভেলপ করে। এই সেম মেকানিজম হয় হচ্ছে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা মিন্স আমাদের ডিউডেনামের সেকেন্ড পার্টে যে অ্যাম্পুলা অফ ভ্যাটার আছে, সেটাতে যদি ক্যান্সার হয়, তাহলে কিন্তু যে টার্মিনাল পার্ট অফ দ্য বাইল ডাক্ট অবস্ট্রাক্টেড হয়ে যায়, যার ফলে বাইল কিন্তু ডিউডেনামে ড্রেন করতে পারে না। সো এই ২ টা হচ্ছে এক্সট্রামুরাল কজ। এখন হোয়াট ইজ মিরিজি সিনড্রোম, জাস্ট একটুখানি বলতে চাই। সেটা আপনারা ছবিটা দেখেন। আমরা জানি গল ব্লাডার নেকের কাছে যে একটা ডায়ালাটেশন আছে, দ্যাট ইজ কল্ড হার্টম্যান পাউচ। তো যদি কখনো দেখা যায় যে হার্টম্যান পাউচে মাল্টিপল স্টোন অথবা একটা সিঙ্গেল বড় স্টোন থাকে, সেক্ষেত্রে কিন্তু আহ এই সিস্টিক ডাক্টের ঠিক পাশেই থাকে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। সো এই ইম্প্যাক্টেড স্টোনটা কমন হেপাটিক ডাক্টকে কম্প্রেশন করে, এবং এটা কখনো কখনো সিবিডি কেও কম্প্রেশন করতে পারে, যদি সিস্টিক ডাক্টটা লো ইনসারশন হয় ইন দা কমন বাইল ডাক্ট, তাহলে হতে পারে। তো আলটিমেটলি কি হয়, যে যখন এই কম্প্রেশনটা হয়, তখন এই সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট এই ২ টাতে কিন্তু ইনফ্লামেটরি চেঞ্জ হয়, এবং আল্টিমেটলি কিন্তু ওয়াল ইরোশন হয়ে এখানে একটা কমিউনিকেশন তৈরি হতে পারে। তো যাই হোক, তো মিরিজি সিনড্রোম হচ্ছে এক কথায়, এটার আবার টাইপ আছে, এটা আমি অত ডিটেইলস এ যাব না।
সো ইন শর্ট মিরিজি সিনড্রোম হচ্ছে impacted stone in the Hartmann pouch causes extrinsic compression of common hepatic duct, causing obstructive jaundice. It is called Mersey syndrome. Next, what are the common clinical feature of surgical jaundice? These are the very common manifestations. So, as because it is a jaundice, so jaundice will be the first clinical manifestation. What is jaundice? আমরা সবাই জানি যে yellowish discoloration of the sclera, mucous membrane and skin. এখন এর সাথে আর কি কি থাকতে পারে সার্জিক্যাল জন্ডিসের ক্লিনিক্যাল ফিচারসে? ইউরিন ডার্ক, stool pale. This is the most common and important manifestation in surgical jaundice other than jaundice. So dark urine, pale stool and fatty stool স্টিয়েটোরিয়ার কারণে হবে। এটা আমি পরে আসছি কেন স্টিয়েটোরিয়া হবে। এরপরে আরেকটা কমন যেটা আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে পাই সেটা হচ্ছে যে পেশেন্টরা প্রায়শই এটা দেখি আমরা ভিজুয়ালি দেখি যে দেয়ার ইজ ইন্ট্রাক্টেবল ইচিং, that causes a discomfort of the patient and other symptoms according to the cause. যেমন যদি স্টোন ইম্প্যাক্টেড হয় সেক্ষেত্রে biliary ফ্লো অবস্ট্রাক্টেড হলে সেখানে ইনফেকশন হতে পারে যেটা হচ্ছে কোলাঞ্জাইটিস। আর যদি ম্যালিগনেন্সি থাকে তাহলে কিছু ম্যালিগনেন্সির ফিচার থাকবে যেমন যেটা সিস্টেমিক, যেমন অ্যানোরেক্সিয়া, লস, ওয়েট লস, ক্যাকেক্সিয়া, এই ধরনের ফিচার আমরা পাবো ইন কেস অফ সার্জিক্যাল জন্ডিস। নাও আরেকটা কোশ্চেন স্যারদের খুব প্রিয়, সেটা হচ্ছে ক্লিনিক্যাল টাইপ অফ জন্ডিস। সো আমরা এই জন্ডিসকে আসলে তিনটা মেইন পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারমিটেন্ট, প্রোগ্রেসিভ এন্ড লাস্ট ওয়ান ইজ ফ্ল্যাকচুয়েন্ট। তো প্রথমে আসি আমরা ইন্টারমিটেন্ট জন্ডিসটা কি। পেশেন্ট এভাবে বলে যে আমার জন্ডিস হয় বা হয়েছিল, পরে ভালো হয়ে গেছে, দেন আবার হয়েছে। এই যে ভালো হয়ে গেছে এটাই হচ্ছে ইন্টারমিটেন্ট জন্ডিস। তার মানে এখানে বিলিরুবিন বাড়ে, কমে এবং এটা মাঝে মাঝে একেবারেই নাই হয়ে যায়, মানে নরমাল হয়ে যায়, মানে সেই সময় পেশেন্টের কোনো জন্ডিস থাকে না। এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারমিটেন্ট জন্ডিস। এখন এই ইন্টারমিটেন্ট জন্ডিসটা আমরা মেইনলি পাবো হচ্ছে স্টোন ডিজিজের ক্ষেত্রে। কেন হয় এরকম বিলিরুবিন বাড়তে বাড়তে আবার কেন নরমাল হয়ে যায়? যেটা হয় অনেক সময় স্টোনটা পাস করে যায়। আর যেহেতু এটা স্টোন ডিজিজ, এটাতে কিন্তু গল ব্লাডারের একটা টেন্ডেন্সি থাকে যে রিপিটেড স্টোন ফরমেশন। সিবিডি স্টোন মেইনলি কিন্তু সিবিডিতে তৈরি হয় না। 85% CBD stone is the result of migration of gallbladder stone and only 50% এই CBD তে তৈরি হয়। সো গলব্লাডার ডিজিজ মানে স্টোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে গলব্লাডার থেকে একটা স্টোন এসকেপ করে সিবিডি তে আসছে, ওটা অবস্ট্রাকশন করছে, আবার দেখা যাচ্ছে এটা অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে চলে গেছে হচ্ছে ইন্টেস্টাইনে। সো এট দ্যাট টাইম patient experience no jaundice. So this is called intermittent jaundice. Okay. Next jaundice is progressive jaundice. Progressive jaundice এর ক্ষেত্রে যেটা হয়, বিলিরুবিন আস্তে আস্তে বাড়ে এবং এটা বাড়তেই থাকে। এটা আর কখনো ডাউনওয়ার্ডস এর দিকে যায় না, অর্থাৎ এটা আস্তে আস্তে বাড়তেই থাকে, প্রোগ্রেসিভ। এটা মেইনলি হয় হচ্ছে এক্সট্রিনসিক কম্প্রেশনের কারণে। মেইনলি আমরা পাবো হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এর ক্ষেত্রে।
তো যেটা হয়, হেড অফ দ্য প্যানক্রিয়াসে ক্যান্সার একটা মাস তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কিন্তু বাইল ডাক্টকে কম্প্রেশন করছে। প্রথম দিকে কম্প্রেশনটা ছিল মাইল্ড, তো বিলিরুবিনের রাইজটাও ছিল মাইল্ড। পরবর্তী আস্তে 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 এটা যত বেশি বাইল ডাক্টকে কম্প্রেশন করতে থাকে, তত biliary ফ্লো একেবারেই কমতে থাকে এবং এট লাস্ট এটা কি হয়, আস্তে আস্তে শুধুমাত্র ডাউনওয়ার্ড এর দিকেই বাড়তে থাকে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ জন্ডিস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফ্ল্যাকচুয়েন্ট জন্ডিস। ফ্ল্যাকচুয়েন্ট জন্ডিসের ক্ষেত্রে যেটা বলে পেশেন্ট, যে আমার জন্ডিস বা এই যে হলুদ ভাব চোখ স্কিনে, এটা মাঝে মাঝে কমে কিন্তু একেবারে সেরে যায় না। দ্যাট মিনস বিলিরুবিন increased, decreased, but never touches the baseline. This is fluctuant jaundice. এখন কোশ্চেন যে কেন স্টোনের ক্ষেত্রে জন্ডিস একেবারে সেরে যায়, এটার অ্যান্সার আমরা জানলাম। আর কেন ফ্ল্যাকচুয়েন্ট জন্ডিসে একেবারেই বিলিরুবিন কখনোই বেসলাইন ক্রস করে না। তো আমরা দেখি যে আসলে ফ্ল্যাকচুয়েন্ট জন্ডিস মেইনলি কোল্যাঞ্জিওকার্সিনোমা এবং পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে হয়। যেটা হয়, সাপোজ চিন্তা করেন যে ডিস্টাল বাইল ডাক্টে একটা টিউমার আছে, কোল্যাঞ্জিওকার্সিনোমা। সো আমরা জানি যে এটা এটা বাইল ডাক্টে অবস্ট্রাকশন করে রাখছে। টিউমারের একটা প্রপার্টিস হচ্ছে, টিউমারে কিন্তু নেক্রোসিস হিমোরিয়াস কিন্তু খুব কমন। সো দেখা যাচ্ছে যে টিউমার যখন একটু বাড়ে সাইজে, তখন কিন্তু এটার ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হয় এবং নেক্রোসিস হয়, যেটা হচ্ছে ওয়াল থেকে দূরে, অর্থাৎ সেন্ট্রালি, মানে একদম লুমেনের মাঝখানের পোর্শনটাই টিউমারের নেক্রোসিস হয়। সো এখানে কিছু যেটা হয় যে কিছু পরিমাণ টিউমার সেল স্লাপড আউট হয়ে যায়। যখনই স্লাপড আউট হয়ে যায়, তখনই ওখানে কিন্তু একটা ছোট্ট ক্যানেল তৈরি হয়, যার ফলে যেটা ফ্যাসিলিটেট করে কিছুটা বাইল ফ্লো। তো যখন এই স্লাপড আউট হয়, কিছুটা বাইল ফ্লো ইন্টেস্টাইনে যায়, তখন জন্ডিসটা ড্রপ করে। বাট যেহেতু টোটাল লুমেনটা কখনোই ক্লিয়ার হয় না, সেহেতু বিলিরুবিন কিন্তু কখনোই বেজলাইন টাচ করে না। তো যেটা হয়, আবার পরবর্তীতে এটা আবার গ্রোথ হয় এবং আল্টিমেটলি আবারও সিবিডি কে এটা কিন্তু অক্লুড করে ফেলে, যার ফলে কিন্তু তখন আবার এই জন্ডিসের পরিমাণটা বাড়তে থাকে। আবারও নেক্রোসিস হয়, আবারও কিছুটা বাইল ইন্টেস্টাইনে যেতে পারে। সো দিস আর দ্য প্যাটার্ন অফ জন্ডিস। এখন আসেন যে কেন সার্জিক্যাল জন্ডিসে ডার্ক ইউরিন হয়? খুবই কমন কোশ্চেন। তো আমরা এর আগে বলেছি যে ব্লাডে কনজুগেটেড বিলিরুবিন বাড়ে ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। এটার মেকানিজম আমরা জানি। এখন কনজুগেটেড বিলিরুবিন এবং আনকনজুগেটেড বিলিরুবিন, এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এই যে কনজুগেটেড বিলিরুবিন কিন্তু ওয়াটার সলিউবল, বাট আনকনজুগেটেড যেটা, সেটা কিন্তু ওয়াটার সলিউবল না। এবং আরেকটা ব্যাপার, যে যেহেতু এটা ওয়াটার সলিউবল, সেহেতু এটা কনজুগেটেড বিলিরুবিন যেটা, সেটা কিন্তু ক্যান ফ্রিলি ফিল্টার্ড থ্রু দ্য গ্লোমেরুলাস। সো কনজুগেটেড বিলিরুবিন কিন্তু ইউরিনে থাকতে পারে, বাট আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু যেহেতু ওয়াটার সলিউবল না এবং এটা গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশনও হতে পারে না, সো ইউরিনে কখনোই আনকনজুগেটেড বিলিরুবিন পাওয়া যায় না। তো এই ডার্ক ইউরিনের যে কজ, সেটা হচ্ছে যে প্রেজেন্স অফ হাই অ্যামাউন্ট অফ কনজুগেটেড বিলিরুবিন ইন দ্য ইউরিন। এরপরে সাদা কোশ্চেন করতে পারে যে ইন প্রিহেপাটিক জন্ডিস হোয়াই দেয়ার ইজ নরমাল ইউরিন কালার। আমি অলরেডি বলে ফেলছি যে আমরা জানি প্রিহেপাটিক জন্ডিসে মেইনলি ব্লাডে বেশি থাকবে আনকনজুগেটেড বিলিরুবিন that cannot be filtered through the glomerulus. So, urine color will be normal. Next, in obstructive jaundice, what are the characteristics of stool? এখানে দুইটা ব্যাপার ইম্পর্টেন্ট।
একটা অলরেডি আমি বলছি যে যেহেতু বাইল ইন্টেস্টাইনে যায় না, ব্যাকটেরিয়াল প্রোটিয়েজের অ্যাকশন হয় না, স্টারকোবিলিনোজেন তৈরি হয় না, সো স্টুল হয়ে যায় পেল। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা জানেন যে বাইলের আরেকটা রোল আছে যেটা হচ্ছে এটা ইমালসিফিকেশন অফ দা ফ্যাট করে। যেটা ফ্যাসিলিটেট করে হচ্ছে ফ্যাট অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশনে। তো যখনই বাইল থাকবে না, বাইল ইন্টেস্টাইনে যাবে না, দ্যাট মিনস ফ্যাট গুলা অ্যাবজর্পশন হবে না। এই আনঅ্যাবজর্বড ফ্যাট বা ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য ফ্যাট, এটা স্টুলকে ফ্যাটি করবে, স্টুলকে বাল্কি করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ফ্যাট গুলা কিন্তু পিউট্রিফাইড হবে। সো এটা হচ্ছে পেল ফ্যাটি স্টুল উইথ অফেন্সিভ ওডর। সো অফেন্সিভ ওডরের কজ কি? এখানে ফ্যাট গুলা পিউট্রিফাইড হবে, পিউট্রিফাইড হয়ে একটা ম্যাল ওডোরাস স্টুল তৈরি করবে। সো টোটাল আমরা একবারে বলতে পারি পেল, বাল্কি, ফ্যাটি, অফেন্সিভ স্টুল স্টিক উইথ দ্য টয়লেট প্যান, ডিফিকাল্ট টু ফ্লাশ। এইটুকু হচ্ছে স্যাররা বললে সবচেয়ে সুন্দর খুশি হয় যে বাহ তুমি সুন্দর বলছো, একদম টোটাল ডেসক্রিপশন দিছো। আচ্ছা ওকে, এরপরে নেক্সটে যাই। কেন অবস্ট্রাকটিভ জন্ডিসে ইচিং হয়? সো এটার কজ হচ্ছে যে ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা ব্লাডে কনজুগেটেড বিলিরুবিন থাকে, এটা আলটিমেটলি ডিপোজিটেড হয় হচ্ছে স্কিনে। সো এবং এই কনজুগেটেড বিলিরুবিনের একটা হাইলি ইন্টেন্স ইরিটেন্ট ইফেক্ট থাকে, যে কারণে কিন্তু পেশেন্ট এই ইচিং কমপ্লেন করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোরভয়সিয়াল ল। হোয়াট ইজ দ্য ল? একটা জন্ডিস পেশেন্টে যে মেইন দুইটা কজ জন্ডিসের, অবস্ট্রাকটিভ জন্ডিসের, একটা হচ্ছে স্টোন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্সি। তো এটা আমরা যখন প্যালপেশন করব, গল ব্লাডার প্যালপেবল কিংবা প্যালপেবল না, শুধুমাত্র এইটার উপর ডিপেন্ড করে আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছাইতে পারি। সো এটা হচ্ছে কোরভয়সিয়াল ল দিয়ে এটাকে স্টেটমেন্ট করা হয়েছে যে এভাবে, যে ইফ দ্য গল ব্লাডার ইজ পালপেবল ইন এ জন্ডাইজড পেশেন্ট, ইট ইজ আনলাইকলি টু বি ডিউ টু গলস্টোন। দ্যাট মিনস যদি জন্ডিস পেশেন্টকে এক্সামিনেশনের সময় আমরা গল ব্লাডার প্যালপেবল পাই, তাহলে ধরেই নিতে হবে যে এটা ম্যালিগন্যান্সির কারণে হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে কেন? কেন গলস্টোন ডিজিজে আমরা গল ব্লাডার প্যালপেবল পাই না? তো গল ব্লাডার ডিজিজের ক্ষেত্রে যেটা হয়, শুধুমাত্র গলস্টোন কিন্তু হয় না। গলস্টোন উইদাউট কোলিসিস্টাইটিস ইজ ভেরি ভেরি রেয়ার, হয়ই না বললেই চলে। সো যখনই গলস্টোন থাকবে তখনই কিন্তু ধরেই নিতে হবে এখানে কোলিসিস্টাইটিসও আছে। তো যেহেতু এখানে রিকারেন্ট গলস্টোন ফরমেশন বা রিকারেন্ট কোলিসিস্টাইটিস হয়, তো আল্টিমেটলি রিকারেন্ট ইনফ্লামেশনের কারণে গল ব্লাডারটা কিন্তু আস্তে আস্তে ফাইব্রোটিক হয়ে যায়। ফাইব্রোটিক হয়ে এটা কিন্তু ছোট হয়ে যায়, সাইজে শ্রিঙ্কেজ হয়ে যায়, যে কারণে আমরা গল ব্লাডার কিন্তু প্যালপেবল বা প্যালপেট করতে পারি না, আমাদের হাতে কিন্তু গল ব্লাডার আসে না। তো এটা হচ্ছে এটার অ্যান্সার, যে রিপিটেড ইনফ্লামেশন অফ দা গল ব্লাডার। নেক্সট স্লাইডে আমরা দেখব যে আমাদের যে তিনটা মেইন টাইপ অফ জন্ডিস, এটাকে আমরা সাধারণভাবে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। তো প্রথম যেটা, টোটাল সিরাম বিলিরুবিনের কথা যদি আমরা ধরি, তাহলে ৩ টাইপের অ 3 টাইপস অফ জন্ডিসের ক্ষেত্রেই টোটাল বিলিরুবিন বাড়বে। এখন টাইপ অফ বিলিরুবিন কোনটাতে কেমন পাওয়া যাবে?
প্রি-হেপাটিক জন্ডিসে আমরা জানি যে এটা আনকনজুগেটেড বিলিরুবিন পাবো। আর অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা পাবো হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। এখন ইন কেস অফ হেপাটিক জন্ডিস আমরা কি ধরনের বিলিরুবিন পাবো? আমি এখানে লিখেছি বোথ। কেন বোথ? ইন কেস অফ হেপাটিক জন্ডিস যেটা হয়, সাপোজ আমরা ধরলাম এটার কজ হচ্ছে হেপাটাইটিস। দ্যাট মিনস ইনফ্লামেশন অফ দ্য হেপাটোসাইট। তো যখনই ইনফ্লামেশন হবে হেপাটোসাইটে, দ্যাট মিনস হেপাটিক ফাংশন বা হেপাটোসাইটের ফাংশনটা ইম্পেয়ার্ড হবে। সো এখানে যে কনজুগেটেড বিলিরুবিনটা লিভারে আসলো, সেটা কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিন যেটা লিভারে আসলো সেটা কিন্তু কনজুগেশন হচ্ছে না। তার মানে এখানে আনকনজুগেটেড বিলিরুবিনটা বেশি হবে আল্টিমেটলি। আর ইন দ্য লেটার স্টেজ দেখা যাচ্ছে যে যখন এই আ হেপাটাইটিসটা প্রোগ্রেস করবে, তখন ইট অলসো এফেক্ট দ্য আ ক্যানালিকুলার সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম। যে কারণে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন হেপাটোসাইট আস্তে, আস্তে রিজলিউশন হবে, তখন কিছুটা কনজুগেশন হবে, কিছুটা হবে না। কিন্তু যেটা কনজুগেটেড হবে, সেটাও লেটার স্টেজে কিন্তু বিলিয়ারি ক্যানালিকুলাই দিয়ে পাস করতে পারবে না। যার ফলে একই সাথে কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন ২ টাই কিন্তু আমরা ব্লাডে পাবো। ওকে? দেন ইউরোবিলিনোজেনের ব্যাপারে কি হবে? প্রি-হেপাটিক জন্ডিসে কোনো অবস্ট্রাকশন থাকবে না। এটা ইন্টেস্টাইনে যাবে, আবার ব্লাডে অ্যাবজর্পশন হবে, যে কারণে ইউরোবিলিনোজেন নরমাল থাকবে। হেপাটিক জন্ডিসের আ দিকে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু বললাম কিছুটা এখানে অবস্ট্রাকশন থাকে লেটার স্টেজে, তো এইখানে কিন্তু ইউরোবিলিনোজেন আমরা কম পেতে পারি। বাট পোস্ট হেপাটিক জন্ডিসে আমরা ডেফিনিটলি এটা আ কম পাবো অথবা পাবোই না। যেহেতু এখানে কমপ্লিট অবস্ট্রাকশন আছে। ইউরিন কালার আমরা জানি যখনই ব্লাডে কনজুগেটেড বিলিরুবিন আমরা পাবো, যেটা হচ্ছে হেপাটিক এবং পোস্ট হেপাটিক এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ডার্ক ইউরিন পাবো। বাট প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে আমরা যেহেতু কোনো কনজুগেটেড বিলিরুবিন নাই, সেহেতু নরমাল। স্টুল কালারও আমি আর বললাম না, এটা আমরা ব্যাখ্যা করেছি। এখন কিছু এনজাইমের ব্যাপারে বলি। যেহেতু প্রি হেপাটিক জন্ডিসে হেপাটোসাইটের কোনো ডিসফাংশন হয় না, সেহেতু অ্যালকালাইন ফসফেটেজ, AST এবং ALT, all the enzymes will be normal. But in case of hepatic and post-hepatic jaundice, ALP highly increase থাকবে পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে, এবং হেপাটিক জন্ডিসের ক্ষেত্রেও ALP কিছুটা বাড়বে। ALP হচ্ছে এমন একটা এনজাইম যেটা আসলে মেমব্রেন অফ দ্য বাইল ক্যানালিকুলায় তৈরি হয়। তো যখনই বাইল ক্যানালিকুলাই আ কোনো ডিজিজ দিয়ে এফেক্টেড হয়, তখনই কিন্তু ALP বাড়বে। আর AST এবং ALT এটা পোস্ট হেপাটিক জন্ডিসে বাড়ে, তবে নট ইন দ্য ইনিশিয়াল ফেজ। যখন লেটার স্টেজে কনজুগেটেড বিলিরুবিন গুলা লিভারে জমতে থাকে, ইন্ট্রাহেপাটিক কোলিস্টেসিস হয়, দ্যাট আল্টিমেটলি লিডস টু ডিসফাংশন অফ দ্য হেপাটোসাইট। যার ফলে তখন কিন্তু এই হেপাটিক এনজাইম গুলা রিলিজ হয়। তো লাস্ট স্টেজে পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে AST এবং ALT বাড়ে। আর কনজুগেটেড বিলিরুবিন আমরা জানি যে এটা পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রেই মেইনলি এটা ইউরিনে যায়। হেপাটিক জন্ডিসের ক্ষেত্রেও যেতে পারে। বাট প্রি হেপাটিক জন্ডিসে আমরা আ কোন ধরনের কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে পাবো না। কারণ কোন অবস্ট্রাকশন নাই। ওকে? সো নেক্সট স্লাইড হচ্ছে এনজাইমস ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা আমরা অলরেডি বলে ফেলছি যে AST অ্যান্ড ALT যেটা হচ্ছে ইনিশিয়ালি নরমাল থাকে, এবং লেটার স্টেজে হেপাটোসাইট ড্যামেজের কারণে কিন্তু AST এবং ALP বাড়ে। আর অ্যালকালাইন ফসফেটেজ এটা যেটা হয় কেন বাড়ে? সেটা হচ্ছে যখনই
বাইল ক্যানালিকুলায় অবস্ট্রাকশন হয়, এটা আল্টিমেটলি কিন্তু ওখান থেকে রিলিজ হয়ে যখন এক্সক্রিশন হতে পারে না, বাট এটা রিগার্জিটেশন হয়ে কিন্তু আল্টিমেটলি ব্লাডেই ব্যাক করে। আর আরেকটা কোশ্চেন অনেক সময় স্যাররা পছন্দ করে যে, হোয়াট ইজ দ্য ফার্স্ট এনজাইম টু বি এলিভেটেড ইন obstructive jaundice? The answer is GGT, গামা গ্লুটামিল ট্রান্সফারেজ। এটাও একইভাবে এটা লিভারে তৈরি হয় এবং এটা যখনই এক্সক্রিশন হতে পারে না, তখন আল্টিমেটলি এটা ব্লাডে রিগার্জিটেশন হয়ে লেভেল বাড়ায়। আর আরেকটা কোশ্চেন যে এএলপি, এটা অবস্ট্রাকটিভ জন্ডিসে তো বাড়েই। এখন আদার্স সিনারিও যদি প্লাস মাইনাস থাকে বা আপনাকে কোনো ক্লু না দেয়, শুধু বলে যে এএলপি বেশি, ইজ দ্যাট ইন্ডিকেট a liver disease or obstructive jaundice? Absolutely, the answer will be no. লিভার ডিজিজ ছাড়াও এএলপি আরো কিছু ডিজিজে কিন্তু বাড়তে পারে, যেমন হচ্ছে এটা বোন ডিজিজে বাড়ে, এটা প্লাসেন্টা থেকেও কিন্তু রিলিজ হয় এবং এটা ইন্টেস্টাইন থেকেও কিন্তু কিছু পরিমাণ অ্যালকালাইন ফসফেটেজ রিলিজ হয়। আর একটা ট্রিকি ট্রিকি কোশ্চেন যে ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস প্রথম বিন টাইমের রোল কি? তো প্রথম বিন টাইম যেটা একটা মানে কোয়াগুলেশন প্যারামিটার, ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস যেহেতু আমরা বলছি যে ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশন হয় না, তো আমরা জানি যে হোয়াট আর দ্য ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ডি, ই এন্ড কে। এখন ভিটামিন কে কিন্তু লিভার থেকে ৪টা ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্যাক্টর 2, 7, 9 অ্যান্ড 10। সো এই ফ্যাক্টর গুলা লিভারেই তৈরি হয়, বাট এটার অ্যাক্টিভেশনের জন্য কিন্তু ভিটামিন কে দরকার হয়। সো যদি ভিটামিন কে না থাকে তাহলে লিভার এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তৈরি করে, বাট এগুলার কিন্তু অ্যাক্টিভেশন হয় না। আর দ্যাট মিনস অ্যাক্টিভেশন না হওয়া মানে এটা থাকা না থাকা একই কথা। তো যখন যেটা হয় যে এই ক্লটিং ফ্যাক্টর গুলা তৈরি হয় না, তখন কোয়াগুলোপ্যাথি হয় এবং প্রথম বিন টাইম কিন্তু বাড়ে। কারণ প্রথম বিন টাইম কিন্তু ডাইরেক্টলি রিলেটেড টু দা কোয়াগুলেশন পাথওয়ে। ওকে? এবং আইএনআর, ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও যেটা, সেটাও কিন্তু বাড়বে। এখন একটা কথা ছোট্ট করে বলে দিই যে আইএনআর জিনিসটা কি? এটা হচ্ছে একটা রেশিও যেটাতে পেশেন্টের প্রথম বিন টাইম কে রেশিও করা হয় একটা কন্ট্রোল প্রথম বিন টাইম। সো যদি আমরা ধরি যে কন্ট্রোল প্রথম বিন টাইম হচ্ছে 13 সেকেন্ড, আর পেশেন্টের প্রথম বিন টাইম আমরা পেলাম হচ্ছে 26 সেকেন্ড, 26। সো আমাদের আইএনআর হবে হচ্ছে 26/13, মানে হচ্ছে 2। এটা হচ্ছে এইভাবে আইএনআর ক্যালকুলেশন করে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে যে যদি হেপাটাইটিস হয় বা হেপাটিক জন্ডিস হয়, তখনও কিন্তু হেপাটোসাইট এই ক্লটিং ফ্যাক্টর গুলা তৈরি করতে পারে না 2, 7, 9, 10, যেহেতু এখানে হেপাটোসাইটের ডিসফাংশন আছে। এখন কোশ্চেন হচ্ছে যে হেপাটিক জন্ডিস এবং পোস্ট হেপাটিক জন্ডিস, ইন বোথ কেসেস দেয়ার ইজ কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি দুই ক্ষেত্রেই হতে পারে, কিন্তু এটা একটা কমন প্র্যাকটিস যে ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা ভিটামিন কে দিই, আর এবং দিলে সেটা কাজও হয়, মানে কোয়াগুলোপ্যাথি কারেক্টেড হয়। বাট যদি এটা হেপাটিক জন্ডিস হয় তাহলে ভিটামিন কে দেওয়ার পরেও আসলে কোয়াগুলোপ্যাথির কোনো ইমপ্রুভমেন্ট হয় না। কেন? এর কারণ হচ্ছে যে ভিটামিন কে আমি দিলাম,
কিন্তু এটা তো কাজ করতে হবে হেপাটোসাইটকে। হেপাটোসাইট যদি ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে নাই পারে, তাহলে ভিটামিন কে দিয়ে ওটাকে তো আর অ্যাক্টিভেশন করার কোনো প্রশ্নই নাই। কারণ আ ওখানে হচ্ছে ফ্যাক্টরি নাই। তো আসলে অ্যাক্টিভেশন কাকে করবে? কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হয়? লিভার কিন্তু ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। বাট ভিটামিন কে এর অভাবে সেগুলা অ্যাক্টিভেশন হয় না। কারণ ভিটামিন কে অ্যাবজর্পশন হয় না। তো আমি যদি এক্সটার্নালি পেশেন্টকে ইন্ট্রাভেনাস ভিটামিন কে ইনজেকশন দিই, তাহলে কি হবে? যে এই ভিটামিন কে গুলা ওই তৈরি হওয়া ক্লটিং ফ্যাক্টর গুলাকে কিন্তু অ্যাক্টিভেট করে দিতে পারবে। যার ফলে কোয়াগুলোপ্যাথি কারেক্টেড হবে। এটা একটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং ট্রিকি কোয়েশ্চেন। ওকে। সো হোয়াট আর দ্য ল্যাবরেটরি টেস্ট বা লিভার ফাংশন টেস্ট আমরা করি ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস? এখন লিভার ফাংশন টেস্টের কে আমি এই ২ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে লিভার এনজাইমস অ্যান্ড আদার হেপাটিক প্যারামিটার। তো লিভার এনজাইম আমরা জানি যে অলরেডি আমরা বলছি কি অ্যালকালাইন ফসফেটেজ, aspartate aminotransferase, alanine aminotransferase, and gamma glutamyl transferase. These are the 4 enzymes in liver function test. And other than enzymes, what are the other hepatic parameters? Number 1 হচ্ছে serum bilirubin, প্রথম বিন টাইম, international normalized ratio, and serum albumin. These are the other parameter included in liver function test. And other than these, আমরা আরো কিছু টেস্ট করতে পারি, যেমন হচ্ছে প্লাজমা ইউরোবিলিনোজেন এন্ড ইউরিনারি কনজুগেটেড বিলিরুবিন। এই দুটা কিন্তু আসলে লিভার ফাংশন টেস্টের মধ্যে পড়বে না। And what are the imaging that can help us in diagnosing obstructive jaundice? তো প্রথমে আমরা আসি হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড কে বলা হয় হচ্ছে হেপাটোবিলিয়ারি ডিজিজের ক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। And what are the role of ultrasound? নাম্বার 1, এটা সিবিডি তে কোনো অবস্ট্রাকশন আছে কিনা এটা ডিটেক্ট করতে পারবে। যদি থাকে, তাহলে এর সাইটটা কোথায়? ডিস্টাল সিবিডি, প্রক্সিমাল সিবিডি বা মিড সিবিডি কোথায়, এই সাইটটা আইডেন্টিফাই করা যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দ্য কজ অফ দ্য অবস্ট্রাকশন ও কিন্তু আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা জানতে পারব। এরপরে আসবে যে সিবিডি ডায়ামিটারটা কত, এটা আল্ট্রাসাউন্ড দিয়ে জানা যাবে যে সিবিডি ডায়ালেটেড কিনা। আর লাস্ট ওয়ান হচ্ছে যে whether the obstruction is intrahepatic or extrahepatic, এটাও কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে বুঝতে পারবো। তো these are the role of ultrasound in obstructive jaundice. Second investigation is সিটি। একটা সময় ছিল যখন আসলে সিটি এত বেশি অ্যাভেলেবল ছিল না। সো তখন কিন্তু আসলে মেইনলি আল্ট্রাসাউন্ড এবং লিভার ফাংশন টেস্ট দিয়ে ডায়াগনোসিস করতে হতো। সো যে কারণে আল্ট্রাসাউন্ডকে এত বেশি এমফেসাইজ করা হয়েছে। সিটি obviously more accurate than ultrasound. সো এটাকে বলা হয় ডেফিনেটিভ। More anatomical delineation can be possible by computed tomography. এবং যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ ম্যালিগন্যান্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা খুব বেশি আসলে ইনফরমেশন পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে আল্টিমেটলি কিন্তু সিটির দিকেই যেতে হবে। সিটি দিয়ে আমরা ম্যালিগন্যান্ট যদি কজ থাকে, সাইট, এক্সটেনশন, কোনো মেটাস্টাসিস আছে কিনা, এই জিনিসগুলা কিন্তু আমরা সিটি দিয়ে জানতে পারবো, যেটা আল্ট্রাসাউন্ড দিয়ে জানা পসিবল না। And another one investigation is MRCP. আমরা সবাই জানি যে MRCP কি। এটাও কিন্তু এটাকে বলা হয় হচ্ছে মোস্ট অ্যাকুরেট ডিটারমাইনিং দ্য কজ অফ দ্য অবস্ট্রাকশন। দ্যাট মিনস এটা ইন্ট্রালুমিনাল বা ইন্ট্রামুরাল যে কারণেই অবস্ট্রাকশনটা হোক না কেন, এই কজটা আইডেন্টিফাইং এর জন্য MRCP সবচেয়ে বেস্ট। অ্যান্ড আরেকটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ERCP। ERCP হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যানক্রিয়াটোগ্রাফি। ERCP এবং MRCP এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে both are highly accurate, but ERCP
এতে আমাদেরকে হচ্ছে কিছু ম্যানুভার করার সুযোগ থাকে, যেটা এমআরসিপি তে নাই। যেমন ইআরসিপি তে আমরা যদি আসলে একটা ডিজিটাল সিবিটিতে ধরেন একটা স্টোন আমরা পাইলাম, যেটা এমআরসিপি করে তো আর বের করা যাবে না। সো যদি আমরা ইআরসিপি করি তাহলে কিন্তু আমরা একই সাথে স্টোন দেখলাম এবং স্টোনটাকে কিন্তু এক্সট্রাকশন ও করতে পারব। আচ্ছা, আরেকটা ইমেজিং মডালিটি আছে। এটা জাস্ট শুধু একবার একটু জেনে রাখেন, সেটা হচ্ছে হিডা স্ক্যান বলা হয়, হ্যাঁ? এটা হচ্ছে ইমিউনো ডাইঅ্যাসিটিক অ্যাসিড স্ক্যান। তো এটা আসলে আমরা মেইনলি আ উম একটা ইউজ যদি আপনাকে জিজ্ঞাসা করে, জাস্ট বলে দিবেন যে এটা হচ্ছে বিলিয়ারি লিক আছে কিনা, এটা আমরা দেখার জন্য ব্যবহার করি। তো এটা পার অপারেটিভ ও ব্যবহার করা যেতে পারে বা পোস্ট অপারেটিভ কোলিসিস্টেক্টমি করা হয়েছে তখন হচ্ছে তার আফটার দ্যাট সিবিডি ইনজুরি আছে কিনা বা লিক আছে কিনা এটার জন্য আমরা হিডা স্ক্যান ব্যবহার করতে পারি। ওকে? এটা জাস্ট একটা এমআরসিপি শোয়িং ডিজিটাল সিবিডি স্টোন। এখানে সিবিডিটা এখানে আসলো। এটা ডিউটেনামের সেকেন্ড পার্টে জাস্ট যেখানে ওপেনিং হচ্ছে সেখানে ২ টা ব্লাক শ্যাডো আছে। এই ২ টা হচ্ছে সিবিডি স্টোন। ওকে? আর এটা একটা ইআরসিপি ইমেজ, যেটা হচ্ছে একটা ডিজিটাল সিবিডি স্টোন আছে এট দ্য অ্যাম্পুলা। জাস্ট টু শো, এমন কিছু নাই এখানে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। ১ নাম্বার হচ্ছে যে যেহেতু আমরা জানি যে এখানে কিছু অ্যাবজর্পশন রিলেটেড সমস্যা হবে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে মেইনলি, ফ্যাট অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনস। নাম্বার 2 হচ্ছে কিছু ইনফেক্টিভ কমপ্লিকেশন হয়। কেন হয় আমি পরে আসছি। নাম্বার 3 পুর উন্ড হিলিং হয়। কেন পুর উন্ড হিলিং হয় বা উন্ড হিলিং ডিলেড হয়? এটা আদার্স কোনো কজ নাই। এটা হচ্ছে যেহেতু কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ম্যাল অ্যাবজর্পশন হয়। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে লিভার যেহেতু অ্যালবুমিন সিনথেসিস কম করে, এগুলার কারণে আসলে উন্ড হিলিং টা একটু পোর হয় বা ডিলেড হয়। কোয়াগুলোপ্যাথি কেন হয়? আমরা অলরেডি এটা পড়েছি। আর আরো ২ টা যেটা ইম্পোর্টেন্ট, যে রেনাল ফেইলিউর, অ্যাকিউট রেনাল ফেইলিউর হইতে পারে এবং কিছু কার্ডিওভাস্কুলার ডিসফাংশন এবং হাইপোটেনশন হতে পারে। তো আমরা দেখি যে আসলে এগুলো কেন হয়। তো in case of obstructive jaundice, systemic infection is very common. এর একটা মেইন কারণ হচ্ছে যে in obstructive jaundice এ যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন আ কিন্তু অনেক প্যাথোজেন ডিল করে এবং আ এই প্যাথোজেন গুলা ব্লাড থেকে সেপারেট করা থাকে বাই এ ব্যারিয়ার, দ্যাট ইজ intestinal barrier. So this function is very important in preventing the systemic infection. তো ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা হয়, এই ব্যারিয়ার ফাংশনটা কিন্তু ইম্পেয়ার্ড হয়ে যায়। তো যার ফলে দেখা যাচ্ছে কি ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয় ফ্রম দ্য গাট লুমেন টু দ্য ব্লাড। দেন এটা ব্লাডের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের অন্যান্য জায়গায় এটা স্প্রেড করতে পারে এবং সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশন করতে পারে। এখন আসেন যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কেন অ্যাকিউট রেনাল ফেইলিউর বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়। তো অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা হয় যে উম এই যে এক্সেস বিলিরুবিন যেটা কিন্তু মায়োকার্ডিয়াল টক্সিসিটি করে এবং হাইপোটেনশন করে। তো যেটা হয় যে যখনই সিভিএস ডিসফাংশন এবং হাইপোটেনশন হবে, দ্যাট মিনস হচ্ছে এটা রেনাল ব্লাড ফ্লো কমবে। যেটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেইলিউর কে প্রিডিসপোজ করতে পারে। সেকেন্ড ইফেক্ট বলা হয় যে বিলিরুবিন এবং বাইল অ্যাসিড যেটা ব্লাডে জমা হচ্ছে, এর একটা টক্সিক ইফেক্ট আছে। টক্সিক আ আ রেনাল ইফেক্ট। এটার কারণেও কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি আ উম ফ্যাসিলিট বা করে এটা করতে পারে।
আর লাস্ট ওয়ান হচ্ছে যে পেশেন্ট যদি কোনো নেফ্রোটক্সিক ড্রাগ পায়। তো এই সবগুলা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর একসাথে মিলে হয়। তবে এক্ষেত্রে যেটা অ্যাকিউট কিডনি ইনজুরি ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আসলে এটা পুরলি আন্ডারস্টুড। এটা আসলে এখনো ক্লিয়ার না। তবে এই প্রপোজড মেকানিজম গুলা আসলে রেসপন্সিবল হতে পারে। ওকে, সো আমাদের লাস্ট ওয়ান স্লাইড, সার্জিক্যাল অপশন ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এক্ষেত্রে আসলে অনেকগুলা ডিজিজ আছে। তো যেহেতু মেজরিটি ক্ষেত্রে সিবিডি স্টোনটাই হচ্ছে কজ, আমি আসলে ম্যানেজমেন্ট শুধুমাত্র সিবিডি স্টোনের কথাই বলব। তো একটা সিবিডি স্টোন যদি থাকে, আমাদের সবচেয়ে মানে এটা আমরা সার্জিক্যাল অপশনও যেতে পারি, এন্ডোস্কোপিক অপশনও যেতে পারি। তো সার্জিক্যাল অপশনের চাইতে এন্ডোস্কোপিক অপশন obviously লেস ইনভেসিভ। সো আমাদের ১ম অপশন থাকবে হচ্ছে ইআরসিপি উইথ স্টোন এক্সট্রাকশন ফলোইং প্যাপিলোটমি। দ্যাট মিনস আমরা হচ্ছে একটা এন্ডোস্কোপ দিব এবং দিয়ে এটা হচ্ছে পাইলোরাস পাস করে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে যেয়ে আমরা যে প্যাপিলাটা আছে এটাকে আমরা কাটবো। প্যাপিলাকে কেটে স্টোনটাকে বের করে নিব। হ্যাঁ? এক্ষেত্রে একটা সাইড ভিউ এন্ডোস্কোপ আমাদের কাজে লাগবে। আচ্ছা, এই একটা কথা। দ্বিতীয় সার্জিক্যাল অপশন, যেহেতু এটা রিকারেন্ট স্টোন ফরমেশন হয় ইন কেস অফ গল ব্লাডার ডিজিজ, সো আমাদের কারখানাটাকে বন্ধ করে দিতে হবে। দ্যাট মিনস কারখানা হচ্ছে গল ব্লাডার। সো কোলিসিস্টেক্টমি আমাদের একটা সার্জিক্যাল অপশন টু প্রিভেন্ট এ রিকারেন্ট সিভিডি স্টোন। আচ্ছা, এরপরে আরেকটা অপশন যেটা আমরা করি সেটা হচ্ছে যে পার অপারেটিভ দেখা যাচ্ছে যে আমরা ডিউরিং অপারেশন কোলিসিস্টেক্টমি আমরা করলাম। করার পরে সিভিটি তে স্টোন আছে কি নাই এটা আমরা কিভাবে ডিটেক্ট করব? এটা আসলে আমাদের দেশে আমি আসলে কখনো দেখি নাই। স্যাররা প্র্যাকটিস করে। মানে আমি যেহেতু ঢাকা মেডিকেলে আছি, ঢাকা মেডিকেলে দেখি নাই পার অপারেটিভ কোলানজিওগ্রাম করতে। তবে অনেক ইনস্টিটিউটেই কিন্তু স্যাররা এটা প্র্যাকটিস করে যে whether there is any stone in the CVD, তারা কিন্তু এটা ডিউরিং অপারেশনই এটা ডিটারমাইন করে ফেলে বাই পার অপারেটিভ কোলানজিওগ্রাম। যদি স্টোন থাকে তাহলে আমরা ম্যানেজ করতে পারবো ডিউরিং দ্য অপারেশন। এখন দেখা যাচ্ছে যে কোলিসিস্টেক্টমি করার পর পার অপারেটিভ কোলানজিওগ্রাম করলাম, সিভিডি তে স্টোন পাইলাম। এখন আমরা কি করব? আমাদের হাতে ২ টা অপশন আছে। একটা হচ্ছে যেটা হচ্ছে গল ব্লাডার আমরা রিমুভ করে ফেললাম। তারপরে এখানে একটা সিস্টিক ডাক্টের একটা ছোট্ট স্ট্যাম্প থাকবে। তো এই স্ট্যাম্প দিয়ে কিন্তু আমরা সিভিডির মধ্যে ঢুকতে পারবো। তো একটা ইন্সট্রুমেন্ট আছে যেটা হচ্ছে কোলিডোকোস্কোপ কল্ড। এটা একটা ফাইন ইন্সট্রুমেন্ট। তো এটা আমরা হচ্ছে সিস্টিক ডাক্ট স্টাম্প দিয়ে এই কোলিডোকোস্কোপকে আমরা সিভিডির মধ্যে ইনসার্ট করলাম। যদি স্টোন থাকে তাহলে কিন্তু আমরা কোলিডোকোস্কোপিক রিমুভাল অফ দ্য স্টোন করতে পারি। আর যদি এটা পসিবল না হয় অথবা কোলিডোকোস্কোপ যদি এভেইলেবল না হয় তাহলে আমাদের আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে যে কোলিডোকো লিথোটমি। That means we will made a incision, a small incision on the common bile duct near the stone এবং আমরা দেন স্টোনটাকে রিমুভ করব, ফ্লাশ করব সিভিডিটাকে। যদি কোনো ছোটখাটো স্টোন থাকে তাহলে এটা ফ্লাশ করলে নরমাল স্যালাইন ফ্লাশ করলে এটা ইন্টেস্টাইনে চলে যাবে বা আমাদের ইনসিশনের কাছে চলে আসবে যদি প্রক্সিমালি থাকে। দেন আমরা এটাকে ক্লোজ করব ওভার দ্য টি টিউব, অর্থাৎ একটা টি টিউব ইনসার্শন করে দেন এই টি টিউবের উপর দিয়ে আমরা সিভিডিটাকে ক্লোজ করে দেব। পরবর্তীতে এটা যখন হিলিং হয়ে যাবে তখন আমরা সিভিডিটা এই টি টিউবটাকে পরবর্তীতে আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে রিমুভ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল অপশন। এখন আর যদি ম্যালিগন্যান্সি থাকে সেক্ষেত্রে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। যেমন কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস অথবা
পেরিয়াম্পুলারি ক্যান্সার বা ডিস্টাল সিভিডি কোলাঞ্জিও কার্সিনোমা, প্রত্যেকটা কেসেস এর ক্ষেত্রে আমরা যে অপশনটা চুজ করি সেটা হচ্ছে হুইপলস প্রসিডিউর। তো হুইপলস প্রসিডিউর সম্পর্কে আসলে ডিটেইলস আমি এই ক্লাসে আর বলছি না। শুধু জেনে রাখুন যে এটা হচ্ছে হুইপলস প্রসিডিউর। সো দিস ইস দ্য অল অ্যাবাউট দ্য সার্জিক্যাল জন্ডিস। তো